অভিযোগের পাহাড় সমাধানের আশ্বাস সরাসরি শঙ্করে আবারও জনতার ঢল। সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধানের আশ্বাস শিলিগুড়ি বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের উদ্যোগে ফের অনুষ্ঠিত হলো জনপ্রিয় কর্মসূচি সরাসরি শঙ্কর। রবিবার সকাল থেকে শিলিগুড়ির YMA মাঠে দেখা গেল মানুষের ভিড়। শুধু শিলিগুড়ি নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ ছুটে এসেছেন নিজেদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে। রাজ্যের পরিবর্তনের পর গত মে মাসে শিলিগুড়িতে শুরু হয়েছিল সরাসরি শঙ্কর কর্মসূচি। প্রথম দিনেই ব্যাপক সাড়া মেলে সাধারণ মানুষের কাছ থেকে। বিধায়ক তখনই জানান এই কর্মসূচি প্রত্যেক মাসেই করা হবে। রবিবার সকাল থেকে YMA মাঠে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। একে একে নিজেদের সমস্যা, অভিযোগ এবং বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। আর সেই সব কথা মনোযোগ দিয়ে শুনে নিজে হাতে নোট করতেও দেখা যায় মন্ত্রী শঙ্কর ঘোষকে। আমি তো ভেবেছিলাম 50 জনের কথা শুনবো, তো এখানে তো দেখছি যে মানে তার ডবলের বেশি মানুষ চলে আসছে। নাম রেজিস্টার করিয়ে যদি সুস্থভাবে না করতে দেওয়া হয় তাহলে তো সমস্যা। তো যাই হোক, আজকে তো 100-র বেশি মানুষ এসছেন। দেখা যাচ্ছে জমি ট্রান্সফার, পুলিশের সমস্যা, শিক্ষা ইত্যাদি বিষয় নিয়ে মানুষ এসছেন। কোথাও কোথাও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসছেন। এগুলোই আসছে, যেগুলো যে ডিপার্টমেন্টে সেখানে ফরওয়ার্ড করে দেবো এবং পরবর্তীকালে ফলো আপ অ্যাকশন হওয়ার পরে সেটাকে যারা জমা দিচ্ছেন তাদেরকে জানিয়ে দেবো। আমি একটা ছোট্ট অনুরোধ করি, সেটা হচ্ছে যে এই সরাসরি সংকটটা মানুষের জন্যই, কিন্তু একটা তো লিমিটেড স্পেসের মধ্যে কাজটা করতে হয়। আমি আজকেই কলকাতা চলে যাব, তো নাম রেজিস্টার করে নেবেন। আমার একটা অফিস এই মুহূর্তে ভারতনগরে আছে, দ্বিতীয় অফিস আমি এবার এসে আশা করি সোমবার দিন আমি খুলব। সেটা হচ্ছে হিলকার্ড রোডে অফিস হবে। ওটা খোলা থাকবে 10টা থেকে 8টা অবধি, আর এটা খোলাও থাকে সকাল থেকে দুপুর অবধি, আবার রাত্রেবেলা খোলা থাকে। এই দুটো অফিসে গিয়ে আমাদের 2জন অফিসের সহায়ক থাকবে, তাদের কাছে বিষয়গুলো দিয়ে আসবেন। তারপরে আমরা ধীরে ধীরে সেগুলো প্রসেস করব। দাদা, অনেক অভিযোগ এসছে, কিন্তু এর মধ্যে অনিতা মাহাতোর বিরুদ্ধেও একটা অভিযোগ এসছে। কি বলবেন আপনি এই বিষয়ে? আমি বিষয়টি ওনার সাথে কথা বলেই তারপরে উত্তর দেব। দাদা, দাদারাম 2 মীনা বিশ্বাসের বিরুদ্ধে একটা অভিযোগ এসছে, তিনি নাকি টাকা নিয়েছেন বিভিন্ন কাজের বিষয়ে। এই বিষয়টা কিভাবে দেখছেন? প্রত্যেক ক্ষেত্রেই একতরফা অভিযোগ, পুরোটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। কোন অভিযোগের কি মেরিট সেটা দেখার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। তো প্রশাসনের কাছে সবটাই পাঠানো হবে, এবং যদি কোথাও কেউ ত্রুটি করে, আমিও যদি কোনো ত্রুটি করি, সেটাও তো দেখার দায়িত্ব প্রশাসন। শেষ প্রশ্ন, ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত যে এলাকা রয়েছে, সেখান থেকে প্রচুর জমি এক্সট্রাকশন, জমি পুরো বিষয়টি এখানে প্রচুর লোক এসছেন, ডাবগ্রাম, মাটিগাড়া, এই অঞ্চলের, আলিপুরদুয়ার, সব জায়গা থেকে এসছে। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবে। একটা বিষয় দাদা, যে বড় বড় জমি মাফিয়ার ক্ষেত্রে প্রভাবশালী সব লোকদের নামে অভিযোগ আছে। এই ধরনের লোকরা সমাজের প্রভাবশালী লোক, গত 15 বছরে তাদের সাথে যুক্ত হয়ে তাদের হয়তো এটা ভাবনার মধ্যে ছিল যে আগামী 100, 200, 500 বছর ধরে এই দলটা ক্ষমতায় থাকবে। ক্ষমতা পরিবর্তনশীল, দল পাল্টায়, ফলে আজ এর আগে যারা অন্যায় করেছেন সেই অন্যায় আইনগতভাবে যে প্রতিকার যারা পীড়িত মানুষ তাদের দেওয়ার ক্ষেত্রে সেটা দেওয়া হবে। আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি, কত আর গরিব মানুষের সাথে প্রতারণা করে এসব করবেন? টাকা তো খাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আমি শুধু একটাই কথা বলবো যে আইনি পথে চলুন, তাহলেই সুবিধে অনেক। আমি এর মধ্যে একটি বিল্ডার্সদের মিটিংয়ে আমি বলেছি, কারো কারো বিরুদ্ধে অভিযোগ আছে, আবার কারো কারো বিরুদ্ধে মানে কেউ বলছে যে আমরা আইন মেনে চলি বলে আমাদের কাজ হয়। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যারা আইন মেনে কাজ করেন তাদেরকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া, তাদের কাজ যাতে দ্রুত হয় সেটাকে নিশ্চিত করা। বাড়তি সুবিধার জন্য কেউ যদি অন্যায় রাস্তা নেন, সেটা আইনি যা জায়গা আছে সেখানে দেখা হবে, কিন্তু যারা অন্যায় না করে আইনগতভাবে কাজ করতে চান
তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের সরকারের, এবং এটা আমরা দেব। ফুলবাড়ির একজন বাবা এসেছেন তার মেয়ের জন্য, তার মেয়েকে এই জমি দখল বাবদ শুনলেও কষ্ট লাগে এগুলো, তাদের বিরুদ্ধে মানে কি একটা ব্যবস্থা নেওয়া হবে? যাদের সাথে এই ধরনের ব্যবহার হয়েছে, আমি চেষ্টা করব প্রশাসনকে এই বিষয়গুলোকে বাড়তি গুরুত্ব দাদা, দেওয়া। প্রভাবশালী দেবাশিস প্রামাণিকের নামও উঠে আসছে দাদা। বললাম যে আমার এত বছর হয়ে গেল, আমার পেনশনটা হচ্ছে না, তা উনি আমাকে বলে একটা নাম্বার দিল যে এই নাম্বারে যোগাযোগটা করবেন, কাগজপত্র হাতে চাবে, মানে উনি এটা আমাকে দিল নাম্বারটা। কিন্তু সরকার থেকে, আমার হাজব্যান্ডের অফিস থেকে আমি অনেকবার গেছি, 30 বছর হতে চললো, পেনশন আমার হচ্ছে না। আর যখন যা ডকুমেন্টস চেয়েছে আমি সমস্ত কিছু ডকুমেন্টস দিয়েছি, কিন্তু কোনো রকম আমাকে তারা পেনশনটা দিচ্ছে না। চাকরি থাকাকালীন আমার হাজব্যান্ড মারা যায়, চাকরি তো দেয়নি, তো উপরন্ত পেনশনের ব্যাপারে আমি সমানে কাগজপত্র যখন যা অরিজিনাল, একবার বললো যে অরিজিনাল ডেথ সার্টিফিকেটটা দেন, এখন আপনার এটা হয়ে যাবে। অরিজিনাল ডেথ সার্টিফিকেট দিলাম, যখন যা চেয়েছে, মানে কোনো মাসে বাদ যায়নি আমি কাগজপত্র ছাড়া। তারপরে কলকাতায় দৌড়াদৌড়ি অনেকবার করেছি জোনাল ম্যানেজারের কাছে, কলকাতা জোনাল ম্যানেজারের কাছে দৌড়াদৌড়ি করেছি, তাদেরকে গিয়ে বলেছি যে স্যার এরকম আমি খুব অসহায়, আমার ছেলে মারা গেছে, আমার আর কেউ নাই, হ্যাঁ আমার পেনশনটা একটু আপনারা চেষ্টা করে দেন, আর যদি কাগজপত্র ভুল থাকে সেটাও বলতে পারেন, তারও আমি সব ব্যবস্থা করে দিব। বলছে না, আপনার সব কাগজপত্র ঠিকঠাক আছে, আপনার হয়ে যাবে বলতে বলতে 97 অবধি, এখন অবধি আমার পেনশন হয়নি। হ্যাঁ জানালাম, মন্ত্রী তো কাগজপত্রগুলোও ছিল, মানে উনি বললেন যে এই নাম্বারে ফোন করবেন, যা যা দরকার চেয়ে নিবে আপনার কাছ থেকে। হ্যাঁ সন্তুষ্ট, হ্যাঁ জানাতে বলেন খুশি, সন্তুষ্ট, এটাই চেয়েছিলাম। কারণ তৃণমূলের ব্যাপারে তো আর কিছু বলার নেই, তারা টাকা খালি না, আমি অনেক চেষ্টা করেছি যে তারা আমার কাজটা করে দিক, কিন্তু করলো না। এই অবস্থায় আছি এখন কাজ করে খাচ্ছি, কি করব, ছেলেটাও মারা গেছে, হাজব্যান্ড তো নাই, হ্যাঁ।